সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে প্লেন ওয়েভ ফ্রন্ট, অন আছে? আমরা প্লেন ওয়েভ ফ্রন্ট নিয়ে কাজ করছিলাম এবং প্লেন ওয়েভ ফ্রন্টের উপরে আমরা হাফ পিরিয়ড জোন ডিফাইন করেছিলাম, ঠিক আছে, সার্কুলার হাফ পিরিয়ড জোন। মানে ডেফিনেশন ওয়াইজ এরা অটোমেটিক্যালি সার্কুলার হয়েছিল, কারণ একটা মিডল পয়েন্ট থেকে λ/2 ডিস্টেন্স, তো সেটা তো একটা সার্কেলই ফর্ম করবে। সমস্ত পয়েন্ট যাদের ওই λ/2 ডিস্টেন্স থাকে একটা পয়েন্ট থেকে, তো এটা একটা কোণের মতো এবং সেই কোণটা প্লেনটাকে একটা সার্কেল বরাবর কাট করছে। আচ্ছা, প্লেন ওয়েভ ফ্রন্টের বদলে যদি সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হয়, এটা একটুখানি আমাদের করে রাখতে হবে এই কারণে, কেননা আমি যদি ফর এক্সাম্পল ডিফ্র্যাকশন from a straight edge বা স্লিট, এইটা যদি আমরা স্টাডি করতে চাই তাহলে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট ধরলে আমার ব্যাপারটা বোঝার সুবিধা হবে। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট মানে কি, সোর্সটা কেমন, খুব রিয়েলিস্টিক কিন্তু এটা, কারণ ল্যাবরেটরিতে আমরা পয়েন্ট সোর্স নিয়ে জেনারেলি কাজ করি না। পয়েন্ট সোর্স হলে তো সেটা ডাইভারজেন্ট হবে, পয়েন্ট সোর্স মানে হচ্ছে ডাইভারজেন্ট রেজ এবং স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। আর যদি ইনফিনিটি থেকে লাইট আসে তাহলে সেটা প্লেন ওয়েভ ফ্রন্ট। কিন্তু ল্যাবরেটরিতে আমরা যখন কাজ করি অবশ্য যে কোনো কাছে আছে এরকম যে কোনো সোর্সকেই প্লেন ওয়েভ ফ্রন্টে কনভার্ট করা যায়। আদারওয়াইজ আমি যদি কোনো কিছুকেই কোনো কিছুতে কনভার্ট করতে না চাই, তাহলে আমি যদি এই ধরনের কোনো একটা সোর্স ইউজ করি, একটা টিউব লাইটের, যেমন ডিসচার্জ টিউব, ঠিক আছে, ডিসচার্জ টিউব কি হয়, একটা এরকম একটা টিউব টাইপের হয় যার দুদিকে দুটো ইলেকট্রোড থাকে, এটা বোধহয় কোনো একটা ক্লাসে বলছিলাম, মাঝখানে গ্যাস থাকে। ও হ্যাঁ, কোহেরেন্সের সময় বলেছিলাম, মাঝখানে গ্যাস থাকে, প্রত্যেকটা গ্যাস মলিকিউল সেগুলো প্রথমে এক্সাইটেড হয়, তারপর সেগুলো আবার উপর থেকে নিচে নামে, ডিএক্সাইটেড হয়, হয়ে তারা লাইট এমিট করে, সেটাই হচ্ছে আমাদের সোর্স অফ লাইট। তাহলে এক্ষেত্রে আমার লাইটের সোর্সটা এরকম একটা, ইট লুকস লাইক আ স্টিক, এইরকম একটা স্টিকের মতো দেখতে। তাহলে একটা স্টিক থেকে যখন ওয়েভ বেরোবে চারপাশে সমানভাবে, তখন সেই ওয়েভ ফ্রন্টটা নিশ্চয়ই, এটা নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস যে দ্যাট ওয়েভ ফ্রন্ট উইল বি আ সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে। সো ইফ উই হ্যাভ extended source at a finite distance, তাহলে they generate a cylindrical wave front। এবার cylindrical wave front এর হাফ পিরিয়ড জোনের কনসেপ্টটা এবং ব্যাপারগুলো কিন্তু একটুখানি আলাদা। আচ্ছা, so this is my cylindrical wave front। আচ্ছা, এরকমভাবেই আঁকি, সোজাভাবেই ছিল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার, এক সেকেন্ড দাঁড়া, এই একটু পরে ফোন করছি, হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট এবং এটা হচ্ছে আমার পয়েন্ট অফ অবজারভেশন।
যেমন ভাবে প্লেন ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে আমরা ব্যাপারটা কাউন্ট করা শুরু করেছিলাম, পয়েন্ট অফ অবজারভেশন থেকে আমি সোজাসুজি সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের উপর আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, মানে জাস্ট দ্য ডিস্টেন্স, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার এই যে তলটা আছে, এখানেও এরকম একটা সার্কেল আছে। নাও এই ডিস্টেন্সটা বি, ফার্স্ট হাফ পিরিয়ড জোনটা কিরম হবে, যেই পয়েন্ট থেকে ডিস্টেন্স উইল বি, মানে থিওরি অনুযায়ী তো তাই, যে পয়েন্ট থেকে ডিস্টেন্সটা বি প্লাস ল্যামডা বাই 2 হবে, ঠিক। এবার কথা হলো যে আমি যদি এই বরাবর একটা দাগ টেনে নিই, ও সরি, এই বরাবর আমি যদি একটা দাগ টেনে নিই, তাহলে এই পুরো রিজিয়নটা থেকে যত লাইট আসবে তারা সকলেই বি এর সঙ্গে ল্যামডা বাই 2 গ্যাপেই থাকবে। তাহলে এই যে স্ট্রিপটা পেলাম, this strip is my first half period zone. এবার এরপরে আরেকটা পয়েন্ট থাকবে, যেটা হচ্ছে, যেটার সঙ্গে এটার গ্যাপ হচ্ছে বি প্লাস 2 ইন্টু ল্যামডা বাই 2, বেসিক্যালি বি প্লাস ল্যামডা। তাহলে এখানে যে দাগটা আমি টানবো, একটা স্ট্রিপ পাবো, আরো একটা স্ট্রিপ, সেটা গোটাটাই সেই একই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। তাহলে দিস ইজ মাই সেকেন্ড হাফ পিরিয়ড জোন। তাহলে এইভাবে I am getting strip like half period zones. আগের বারে কিরকম হাফ পিরিয়ড জোন পাচ্ছিলাম, ফার্স্ট হাফ পিরিয়ড জোন এরকম দেখতে, সেকেন্ড হাফ পিরিয়ড জোন এরকম দেখতে। এখন আমি কি পেলাম, ফার্স্ট হাফ পিরিয়ড জোন, ইট ইজ আ স্ট্রিপ। সেকেন্ড হাফ পিরিয়ড জোন, ইট ইজ অ্যানাদার স্ট্রিপ। এবং আরো একটা মজার ব্যাপার হলো এই যে এটা আমি কি করছি, বি থেকে এক পাশে যাচ্ছি। এবার আমি যদি বি থেকে আবার অন্য পাশটাতেও যাই, মানে এ পাশটা, মানে বুঝেছিস তো, মানে এই দিকটা, এই দিকটাতে আমি যদি যাই, তাহলে এখানেও আমার একটা ব্ল্যাক রিজিয়ন থাকবে, এবং তারপরে আমার একটা সেকেন্ড হাফ পিরিয়ড জোন থাকবে, দ্য রেড পোর্শন, অন্য পাশটার কথা বলছি আমি। তাহলে এখানেও আমি ফার্স্ট হাফ পিরিয়ড জোন পাবো, এবং এখানেও আমি একটা সেকেন্ড হাফ পিরিয়ড জোন পাবো। তার মানে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে আমি হাফ, মানে এরকম সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, হাফ অফ দ্য ওয়েভ ফ্রন্ট সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম চলবে, অন্য হাফ অফ দ্য ওয়েভ ফ্রন্ট সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চলবে। এর ফলে যে ফান্ডামেন্টাল চেঞ্জটা হবে, এক তো ওয়েভ ফ্রন্টের শেপ চেঞ্জ হলো, সেটা তো হলোই, প্লাস যে চেঞ্জটা হবে সেটা হলো এই যে সার্কুলার বা অ্যানিউলার হাফ পিরিয়ড জোনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, পুরো ওয়েভ ফ্রন্টের জন্য যা ডিস্টারবেন্স সেটা ইজ ইকুয়াল টু a1/2, অর্থাৎ ফার্স্ট হাফ পিরিয়ড জোনের জন্য যা ডিস্টারবেন্স তার অর্ধেক। কিন্তু সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে এটা a1, এটা a2 ইত্যাদি। হ্যাঁ, তো একটা ওয়ান হাফ অফ দ্য ওয়েভ ফ্রন্ট, আর একটা হচ্ছে দ্য আদার হাফ অফ দ্য ওয়েভ ফ্রন্ট, এখানেও একটা হাফ পিরিয়ড জোন আছে, এখানেও একটা হাফ পিরিয়ড জোন আছে। সুতরাং যখন পুরো ওয়েভ ফ্রন্টটা এক্সপোজড হবে, তখন টোটাল ডিস্টারবেন্স যদি আর হয়, তাহলে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু a1/2 প্লাস a1/2, অর্থাৎ অনলি a1। মানে কিছু না, পুরো ক্যালকুলেশনটা সেম, যেভাবে এটা প্রুভ করেছিলাম একই রকম, শুধু পার্থক্য কি, এখানে পুরো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট এক্সপোজড থাকা মানে দুটো 2
মানে দুটো ফার্স্ট হাফ পিরিয়ড জোন পাচ্ছি, মানে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট মানে হাফ পিরিয়ড জোনের সেটটা সব ডাবল ডাবল করে। বুঝেছিস? কেননা এটা মাথায় রাখতে হবে, জোন কনস্ট্রাকশনটা পুরোপুরি ইন আওয়ার মাইন্ডস। এটা কিন্তু কোনো ফিজিক্যাল জিনিস নয় যে ও বাবা ওয়েভ ফ্রন্ট চেঞ্জ হলো মানে চেঞ্জ হয়ে গেল ইন্টেন্সিটি, সেটা সেরকম কিন্তু নয় ব্যাপারটা। এটা পুরোটাই আমাদের কনস্ট্রাকশন, আমরা আমাদের সুবিধা মতো করেছি। তো প্লেন ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে আমাদের সুবিধা অনুযায়ী যেমন ভাবে ডিফাইন হচ্ছে সেই অনুযায়ী আর ইকুয়াল টু a1/2 হচ্ছে। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে আমাদের সুবিধা অনুযায়ী এমন হচ্ছে যে পুরো হাফ পিরিয়ড জোনটাই ডাবল ডাবল করে হচ্ছে, দুটো দুটো করে। তাই যদি হয় তাহলে টোটাল ডিস্টারবেন্স ইকুয়াল টু a1/2 ইন্টু 2, কারণ আমি এখানে দুটো ফার্স্ট হাফ পিরিয়ড জোন পাচ্ছি, সবই তাই, দুটো সেকেন্ড, দুটো থার্ড, দুটো ফোর্থ, তাই a1। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার ওকে, তাহলে এবার এখান থেকে একটা নমিনাল জিনিস যেটা বলতে পারি সেটা হলো যে তাহলে এটার ক্ষেত্রে যেমন ধর মানে অরিজিনাল ইন্টেন্সিটি ডিউ টু দ্য এন্টায়ার ওয়েভ ফ্রন্ট, সেটা ইকুয়াল টু ছিল ইন্টেন্সিটি ডিউ টু ফার্স্ট হাফ পিরিয়ড জোন আর স্কোয়ার a1 স্কোয়ার বাই 4, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হবে i ইকুয়াল টু i1, এই ধরনের কিছু আর কি চেঞ্জ হবে। এবার সহজেই বোঝা যাবে যে হাউ টু ট্যাকল উইথ দিস থিং, ফ্রেনেল ডিফ্রাকশন at a straight edge। আচ্ছা, স্ট্রেট এজ তার মানে হচ্ছে এরকম একটা কিছু, মানে ধর জানলার একটা পাল্লা খোলা আছে আর বাইরে চড়া রোদ। চড়া রোদের সঙ্গে অবশ্য কম্পেয়ার করা খুব বাজে হলো, মানে চারপাশ থেকেই রোদ তো মানে সেই ইনফাইনাইট মানে প্যারালাল রেজ আর কি। যাই হোক, তাহলে জানলার পাল্লা, বাইরে একটা টর্চ লাইট জ্বলছে, এরকম টাইপের যদি কোনো সিচুয়েশন হয়, ঠিক আছে, তাহলে দেন দ্য স্ট্রেট এজ লুকস লাইক দিস আর কি। এবার বুঝতেই পারছিস কেন আমরা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টে শিফট করলাম। তার কারণ এই জিনিসটাকে আমি আবার প্লেন ওয়েভ ফ্রন্ট দিয়ে যদি অ্যানালিসিস করতে যাই, এরকম গোল গোল তার অর্ধেকটা ঢাকা, ডিফিকাল্ট টু অ্যানালাইজ। ঠিক আছে, আমার অ্যানালিসিস দিয়ে কথা। অবশ্যই এখানে যদি ইনফিনিটি থেকে রে আসে তাহলে আমাকে এভাবেই অ্যানালিসিস করতে হবে, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি ইনফাইনাইট মানে ইনফিনিটি থেকে আসছে প্যারালাল রে স্ট্রেট এজের উপর পড়ছে, সেইটা আমি স্টাডি করব না। আমি কি স্টাডি করব? আমি একটা ডিসচার্জ টিউব রেখেছি, অর্থাৎ একটা এক্সটেন্ডেড সোর্স রেখেছি, যেখান থেকে আমার সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট জেনারেট হচ্ছে, এবং এটার সামনে একটা স্ট্রেট এজ রাখা আছে। তার ফলে আমি পর্দার উপরে কি ভদ্রসভ্যভাবে এরম একটা ছায়া দেখব আর উপরটা লাইট দেখব, নাকি আমি একটা অন্য কিছু দেখব? এই জিনিসটাকে আমি একটু যদি ঘুরিয়ে আঁকি রোটেট করে, তাহলে ব্যাপারটা এই যে এরকম একটা ওয়েভ ফ্রন্ট, এরকম একটা স্ট্রেট এজ রাখা আছে, আর এই হলো আমার স্ক্রিন। নাও হোয়াট ইজ হ্যাপেনিং, এটা কি হচ্ছে সেটা বোঝার কতগুলো স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, টু ফাইন্ড আউট দ্য পোল। পোল মানে কি? এই যে পারপেন্ডিকুলার ড্রপ করা হয় না সবসময়, যেটাকে বি বলি, প্রথম ফার্স্ট হাফ পিরিয়ড জোনের যে সেন্টার, বা প্রথম যে পারপেন্ডিকুলার ড্রপ করা হচ্ছে সেইটা, দ্যাট পয়েন্ট ইজ কল্ড দ্য পোল। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথমে পোলটাকে ডিফাইন করব। তাহলে এবার বুঝতেই পাচ্ছিস যে
position of the pole depends on the point of observation. মানে এটা অবভিয়াস, এটা তো হওয়াই উচিত, কেননা পোলটা কি, পয়েন্ট অফ অবজারভেশন থেকে যে পারপেন্ডিকুলার ড্রপ করা হচ্ছে, তার মানে আমি যদি এই পয়েন্টটাকে অবজার্ভ করতে চাই তাহলে আমার পোল হবে, আচ্ছা যেটাই আমি পারপেন্ডিকুলার ড্রপ করি না কেন অবভিয়াসলি সেটা সোর্সকে ইন্টারসেক্ট, মানে সোর্সের মধ্যে দিয়ে যাবে, কেননা এটা তো রেডিয়াস, ঠিক আছে। তো আমি যদি এই পয়েন্টটাকে অবজার্ভ করতে চাই তাহলে এইটা আমার পোল হবে, কেননা আমি পারপেন্ডিকুলার ড্রপ করলাম এবং সেটা সেন্টার দিয়ে গেল, এটাই হচ্ছে আমার সোর্স, এবং সেটা সেন্টার সোর্সের মধ্যে দিয়েই যাবে, কেননা না হলে তো এটা 90 ডিগ্রি হবে না। আচ্ছা, এবার আমি যদি এই পয়েন্টটাকে অবজার্ভ করতে চাই তখন আমার পোল কি হবে, এই পয়েন্ট থেকে আমি ওয়েভ ফ্রন্টের উপর পারপেন্ডিকুলার ড্রপ করব, অর্থাৎ সেটা এই রকম হবে, এবং তখন আমার পোল হবে এইটা। পোলটা ডিটারমাইন করা ইম্পর্টেন্ট, কেননা কাউন্টিং of half period zone obviously will start from the pole. পোল থেকেই তো আমরা গুনতে শুরু করি, ফার্স্ট হাফ পিরিয়ড জোন, সেকেন্ড হাফ পিরিয়ড জোন, ক্লিয়ার? তাহলে এবার দেখ, এবার খুব সিম্পল, এবার আমি যদি এটা পয়েন্ট P0, এটা পয়েন্ট PM, আর বাদিকে আরেকটা পয়েন্ট নিচ্ছি যেটা পয়েন্ট PM ড্যাশ, বাদিকের পয়েন্টের জন্য এই, এটা হচ্ছে পোল। এইবার দেখ তিনটে সিচুয়েশন, P0, P0 এর জন্য half the wavefront open, তাই না? এই একটা হাফ পুরো খোলা, তাহলে একটা হাফের 1 2 3 4 সমস্ত ওয়েভফ্রন্টস অ্যাভেলেবল, মানে সমস্ত হাফ পিরিয়ড জোন। সুতরাং the amplitude must be A1/2, কেননা পুরো ওয়েভফ্রন্ট ওপেন হলে অ্যামপ্লিটিউড A1 হতো, যেহেতু একটা হাফ খোলা আছে তাই A1/2। আচ্ছা, পয়েন্ট PM, PM এর জন্য কি আছে, একটা হাফ অফ দ্য ওয়েভফ্রন্ট পুরো খোলা, কেননা এটা তো একটা বিশাল বড় একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভফ্রন্ট, তাহলে আমি যেখানেই পোল নিই না কেন একটা হাফ, মানে বুঝতে পারছিস তো, এটা কিন্তু একটা, মানে একটা ছবিতে এত ছোট দেখাচ্ছে, আসলে তো ব্যাপারটা এরকম না, আসলে তো এটা একটা এরকম একটা বিশাল বড় একটা সিলিন্ডার। সুতরাং আমি পোলটা এখানেই নিই বা এখানেই নিই, সবসময় একটা হাফ তো এক্সপোজড সব সময়, হ্যাঁ। তাহলে এখানে যদি হয় তাহলে এখান থেকে একটা হাফ পুরো খোলা প্লাস অন্য হাফের এতটুকু খোলা, তাহলে few half period zone of other half। আর PM ড্যাশ এখানে একটা হাফ পুরো কাভার, কেন, এই হাফটা, এদিকের হাফটা পুরো ঢাকা, প্লাস few half period zone of the other half, সেটাও কাভার্ড। মানে ব্যাপারটা এরকম, এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার এজ। আচ্ছা, এজটা পরে আনবো।
এটা হচ্ছে আমার এই, আর এই হচ্ছে আমার পুরো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। ওকে, এবার এইটা হচ্ছে আমার এজ। তা এই এজ বরাবর, এই এজ বরাবর একদম নিচে যে পয়েন্টটা আছে সে কি পাচ্ছে, তার জন্য একটা ওয়েভ ফ্রন্ট পুরোটা এক্সপোজড, মানে পুরোটা অ্যাভেলেবল, আর অন্য ওয়েভ ফ্রন্টটা একটুও নেই। তাহলে পুরো ওয়েভ ফ্রন্টের জন্য আমি A1 পেতাম, কিন্তু অর্ধেক ওয়েভ ফ্রন্ট আছে তাই A1/2, তাহলে ইন্টেন্সিটি ইজ I1/4, ঠিক। এবং I1 ইকুয়াল টু I0/4, কেননা A1 ইকুয়াল টু R, তাহলে A1 স্কোয়ার ইকুয়াল টু R স্কোয়ার, সো I1 ইজ ইকুয়াল টু I0। তাহলে একদম পুরো ওয়েভ ফ্রন্ট ওপেন থাকলে ইন্টেন্সিটি যা হতো, সামনের এই পয়েন্টটাতে ইন্টেন্সিটি তার 1/4 হবে। আচ্ছা, এবার একটু ডান দিকের কোনো একটা পয়েন্ট যদি দিই, তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে, তার পোলটা এখানে আছে, তাহলে সে কি পেল, সে এই হাফটা গোটাটা পেল, সে এই হাফটা গোটাটা তো পাচ্ছেই, প্লাস এদিকের যে হাফটা তার মধ্যে আবার এইটুকু এক্সট্রা পেল, a few half period zone extra। আর এইখানে জিওমেট্রিক্যাল শ্যাডোর মধ্যে যে আছে সে তার জন্য এইটা তো যা ঢাকা ছিলই, এটা তো তার নেই, মিসিং, প্লাস এইখানে যে অর্ধেক তারও আবার এতটা মিসিং, বুঝতে পারলি? তাহলে এইখানে এই পয়েন্টে আমি পেলাম I0/4 ইন্টেন্সিটি। তারপর যত আমি ডান দিকে যাব তত হাফ পিরিয়ড জোনের পরিমাণ বাড়ছে, বাড়তে বাড়তে যেই মুহূর্তে একটা হাফ পিরিয়ড জোন পুরো পেয়ে যাব, ধরা যাক এইটা হচ্ছে আমার একটা হাফ পিরিয়ড জোন, যেই একটা হাফ পিরিয়ড জোন আমি পুরো পেয়ে গেলাম অমনি আমার ইন্টেন্সিটি অনেকটা বেড়ে গেল, কেননা আমি এখানে I0/4 তো পেলামই, প্লাস একটা পুরো হাফ পিরিয়ড জোনকে আমি পুরো পেয়ে গেলাম, অর্থাৎ আমি পুরো I0 পেলাম। আর বাঁদিকটাতে কি হবে, আস্তে আস্তে হাফ পিরিয়ড জোনের সংখ্যা কমছে কমছে কমছে, অর্থাৎ ইন্টেন্সিটি ইজ বিকামিং গ্র্যাজুয়ালি জিরো। তার মানে আমি যদি এটা গ্রাফ প্লট করি, এটা হচ্ছে I0, তাহলে এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে I0/4, তাহলে এখন ইন্টেন্সিটি এখানে, তারপর যেই হাফ পিরিয়ড জোন পুরোটা পাওয়া গেল অমনি এটা কি হয়ে যাবে I0 প্লাস I0/4, তার মানে I0/4 এখানে, তার মানে এরম করে এরম, তারপরে আবার দুটো হাফ পিরিয়ড জোন চলে এলো, তাহলে আবার কমে গেল জিনিসটা, এখানে দুটো এখানে একটা, তারপরে আবার তিনটে হাফ পিরিয়ড জোন, তারপরে এই এরম এরম হতে হতে ফাইনালি, মানে দূরে যেতে যেতে আর কি, দূরে যেতে যেতে একটা সময় পরে ও ইট উইল গেট দ্য ফুল ওয়েভ ফ্রন্ট, মানে অনেক দূরে চলে গেলে ও তো গোটা ওয়েভ ফ্রন্টটাই পেয়ে যাবে। স্ট্রেট এজ থেকে যদি অনেক দূরে চলে যায় তাহলে ও তো আর এজটাকে দেখতেই পাবে না, তখনও গোটা ওয়েভ ফ্রন্টটাকেই দেখতে পাবে, এবং তখন জিনিসটা হয়ে যাবে I0, আর জিওমেট্রিক্যাল শ্যাডোর মধ্যে জিনিসটা ফল করতে করতে একদম এইরকম হয়ে যাবে। This is what we get when a straight edge lies in front of a cylindrical wave front. Now এইবার এখানে তাহলে একটা ফ্রিঞ্জ প্যাটার্ন দেখা যাচ্ছে, তাহলে এর সঙ্গে এর একটা
ফ্রিঞ্জ উইডথ থাকতে হবে। আচ্ছা, নিউটনস রিং এর ফ্রিঞ্জ উইডথ বের করতে বলেছিলাম, সেটা নিশ্চয়ই বের করতে পেরেছিস। এবং এখানে একটা মিনিমা, এখানে একটা মিনিমা, তাহলে কোন দূরত্বে আমি আমার মিনিমা দেখতে পাবো সেটারও একটা ক্যালকুলেশন থাকবে। সেই ক্যালকুলেশনটা ভাবছি, আচ্ছা একটা কাজ করা যাক, এই এক্সএম এর ক্যালকুলেশনটা মানে এক্সএম ইকুয়াল টু হোয়াট এবং ফ্রিঞ্জ উইথ ইকুয়াল টু হোয়াট, এই ক্যালকুলেশনটা আমরা পরের দিন করব। তোদের হোম টাস্ক একটা থাকবে, সেটা হচ্ছে যে স্ট্রেট এজের বদলে যদি রেক্টেঙ্গুলার অ্যাপারচার থাকে, যেরম ভাবে এখানে স্টেপগুলো বললাম, প্রথমে পোল বার করতে হবে, তারপরে হাফ পিরিয়ড জোন কাউন্ট করতে হবে। অ্যাপারচার মানে কি, মানে হচ্ছে এই স্ট্রেট এজটাই যদি দুটো স্ট্রেট এজ হয়ে যায়, এখানে একটা স্ট্রেট এজ, এখানে একটা স্ট্রেট এজ। অ্যাপারচার মানে কি, রেক্টেঙ্গুলার অ্যাপারচার মানে রেক্টেঙ্গুলার ফুটো, মানে হচ্ছে এই রকম দেখতে। মানে আমার স্ট্রেট এজ মানে ছিল এরকম একটা ব্লক, আর উপর থেকেও যদি আরেকটা এরকম ব্লক চলে আসে, তাহলেই তো মাঝখানটা উইল বি আ রেক্টেঙ্গুলার অ্যাপারচার, বা কি এটাই হচ্ছে সিঙ্গেল স্লিট। সিঙ্গেল স্লিট তো এটাই ছিল, মাঝখানে একটা গ্যাপ ছিল, আর এটা তো একটা জাস্ট পয়েন্টের মতন, এটা তো একটা পর্দা, তার মাঝখানে এরকম একটা গ্যাপ থাকে। সো রেক্টেঙ্গুলার অ্যাপারচার ইজ বেসিক্যালি দ্য সিঙ্গেল স্লিট। তাহলে সিঙ্গেল স্লিট ডিফ্লেকশন আমরা আগেও দেখেছি, কিন্তু সেটা ফ্রাউনহোফার কেসে দেখেছি, অর্থাৎ সব ইনফাইনাইট ব্যাপার স্যাপার, ঠিক আছে, ফার ফিল্ড। আর এখন আমরা এই একই জিনিস দেখব কিন্তু ইন দা ফ্রেনেল পিকচার, অর্থাৎ যদি সোর্স এবং অবজেক্ট দুটোই কাছাকাছি থাকে তখন প্যাটার্নটা কেমন হয়। এটা তোরা স্ট্রেট এজের যা বললাম ফিজিক্যালি যেরকম ভাবে এক্সপ্লেন করলাম সেইভাবেই রেক্টেঙ্গুলার অ্যাপারচারটা ভাববি, নো ক্যালকুলেশন, ক্যালকুলেশন কিচ্ছু করতে হবে না, ক্যালকুলেশন আমি পরের দিন করাবো। এইভাবেও করাবো জিওমেট্রিক্যালি, এবং আরেকটা নতুন ধরনের জিনিস দিয়ে করাবো, সেটা হচ্ছে কর্নু স্পাইরাল। এটা বোঝার সুবিধার জন্য তোরা একবার বই থেকে পড়েও রাখতে পারিস, জাস্ট একটা রিডিং, ঠিক আছে। কর্নু স্পাইরাল মানে হচ্ছে এই ক্যালকুলেশনটাই কেউ যদি হাতে করে যোগ বিয়োগ না করে গ্রাফিক্যালি সলভ করার চেষ্টা করে, যে ইন্টেন্সিটি কেমন হবে, কোন পয়েন্টে কি হবে। কর্নু স্পাইরাল খুব সুন্দর জিনিস, ওটা দিয়ে ঝট করে বোঝা যায় যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। যাই হোক, সেগুলো আমরা পরের দিন করবো ক্যালকুলেশন পার্ট। তোরা খালি রেক্টেঙ্গুলার অ্যাপারচার বা সিঙ্গেল স্লিট হলে কি হবে সেইটা একটু নিজেরা ভাববি। আর পেন্সিলের মধ্যে কতগুলো হাফ পেরিজন ঢুকে আছে সেটাও তোরা আমাকে বের করে বলবি। যদি সেগুলো না করতে পারিস তাহলে আমি কিন্তু বুধবারে ক্লাস নেব না। এই দুটো আমার অবশ্যই চাই, ক্লাসের শুরুতেই জিজ্ঞেস করবো। যদি পারিস ঠিক মতো বলতে তাহলে আমি ক্লাস নেবো, ঠিক মতো বলতে না, কিছু একটা বলতে পারলেই আমি ক্লাসটা নেব। আচ্ছা, কারোর কিছু প্রশ্ন থাকলে বলতো।